আসসালামু আলাইকুম। আমি শিখা ঢাকা থেকে বলছি। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলার ছুটাছুটিতে আজকেও নাস্তা করতে পারিনি। মেয়েদেরকে স্কুলে দিয়ে এসে তারপর আমার নাস্তা রেডি করছি। তো রুটিও অল্প ছিল, যে কটা ছিল ওদের জন্য রেডি করেছিলাম। তো আমার জন্য ভাবছিলাম শর্টকাটে কিছু একটা করি। তো ভাবলাম যে দুধ আছে, কর্নফ্লেক্স রেডি করি। সকালবেলা এত ছোটাছুটি করতে হয় যে তার মধ্যে আর নিজের জন্য আলাদা করে কিছু করব সে ধৈর্যই হয় না। তার মধ্যে শরীরটা ভীষণ খারাপ। যে কাজ করতে হয়তো 10 মিনিট লাগে সেটা করতে আমার 15-20 মিনিট লাগছে। দ্রুত ওঠা বসা করতে পারছি না, হাঁটতেও পারছি না। সব কিছুই খুব ধীরে করতে হচ্ছে। একা সংসার, যত অসুস্থই হই না কেন সংসারের কাজগুলো করতেই হবে। আমি যদি বিছানায় শুয়ে থাকি তাহলে আমার পুরো সংসারটাই অচল হয়ে যাবে। যাই হোক, আমার নাস্তাটা রেডি করে নিলাম। কর্নফ্লেক্সের সঙ্গে কলা আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। খুব কম সময়ে খুব হেলদি একটা খাবার। আমি নাস্তাটা কমপ্লিট করে বাসার টুকিটাকি কিছু কাজ গুছিয়ে রেখে তারপর আবার স্কুলে যাব। ছোট মেয়েকে আনতে হবে। এই হচ্ছে আমার লিভিং রুমের অবস্থা। রাতে বেশ কিছু খেলনা নিয়ে খেলেছে, তবুও ভাগ্য ভালো যে অল্প কিছু খেলনা নিয়ে খেলেছে। যেদিন ক্লে নিয়ে খেলে সেদিন তো একদম রুমের অবস্থা এত খারাপ হয়ে যায়, এবং এখানকার সেন্টার টেবিলের যে গ্লাসটা সেটা তো কি বলবো, ঘষে ঘষেও পরিষ্কার করা যায় না, এত খারাপ অবস্থা করে ফেলে। ওটার উপরেই সে ক্লে কেটে বিভিন্ন রকম খাবার বানায়, কি করে, মানে কঠিন অবস্থা। তো আজকে আর সেগুলো নিয়ে খেলে নাই। আজকে যেই খেলনাগুলো নিয়ে খেলেছে, সে কয়েকটা কাপড় নিয়ে বসেছিল। তার ওয়াশিং মেশিনে কাপড় ধুবে, তারপর আয়রন করবে, কি সব রান্না বান্না, ডিম কিনেছে, ডিম রান্না করেছে। আমার লিভিং রুমে এক্সট্রা কোনো ফার্নিচার না থাকার কারণে আর খুব বেশি ঝামেলা হয় না গুছাতে, খুব শর্টকাটেই গুছিয়ে নেওয়া যায়। এদিকে কাজ শেষ করে স্কুলে গিয়েছিলাম, মেয়েকে নিয়ে ফিরেও এসেছি। তো বাসার সামনে এই বিড়ালটাকে দেখে এখন আমাকে বলছে যে ওর ভিডিও করো, আমি বাসায় গিয়ে দেখব। এই তো ভিডিও করে নিয়ে এখন বাসায় ঢুকছি। মেয়েকে নিয়ে এসেছি, ওকে চেঞ্জ করিয়ে তারপর ওর সঙ্গে বেশ কিছুক্ষণ গল্পও করতে হলো। তারপর বাসার যে টুকিটাকি আরও গুছানোর কাজ আছে ওগুলো এখন শুরু করেছি। অফ ক্যামেরায়ও কিছু কাজ করে নিয়েছি, মেয়ের সঙ্গে গল্প করছিলাম আর আমাদের বেডরুমটাও গুছিয়ে ফেলেছি তখনই। এখন এই ছোট্ট রুমটা গুছাতে এসেছি। এখানে যদিও বেশি কিছু নেই, এই একটা টেবিল আর একটা সিঙ্গেল বেড আছে। এই রুমটা এত ছোট যে এর বাইরে আর কোনো কিছু রাখার উপায় নেই এখানে। আমি টেবিলটাই গুছিয়ে দিচ্ছি, যেহেতু টেবিলটা ব্ল্যাক কালার, তো একটু ধুলাবালি আসলেই একদম সাদা হয়ে যায়। তো এটা রেগুলার দেখা যায়, একবার করে না পরিষ্কার করলেই হয় না। বাসা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান তাহলে রেগুলারই একটু করে হলেও সময় দিতে হবে এই পরিষ্কার পরিচ্ছন্নতার পিছনে, নয়তো কিন্তু ওইভাবে পরিষ্কার রাখা সম্ভব হবে না। আজকে একবার পরিষ্কার করলাম, আবার 7 দিন পরে পরিষ্কার করব, তো সেইভাবে কিন্তু কখনোই আপনার বাসা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না। আর দেখা যায় যে কয়েকদিন পর পর পরিষ্কার করতে গেলেও কিন্তু ময়লাটা অনেক বেশি জমে যায়, তখন পরিষ্কার করতেও কিন্তু অনেক সময় লেগে যায়। তো আমার কাছে মনে হয় প্রতিদিনই একটু একটু করে পরিষ্কারের কাজে সময় দিই, তাতে দেখা যায় সব কিছুই পরিষ্কার থাকবে, আমারও কষ্ট কম হবে। তবু হয়তো মাঝে মাঝে ব্যতিক্রম হয়, যেমন শরীর খারাপ হয়ে গেলে তখন হয়তো করতে পারি না। তো ব্যতিক্রমই, ব্যতিক্রম তার উদাহরণ হতে পারে না। এই যে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় আমি একটু সবজিও কিনে নিয়ে এসেছি। তো বাসার সামনে সবসময়ই সবজি পাওয়া যায়, যে কারণে আমি বাজার করলে খুব অল্প পরিমাণে
করি, যেন একদিন বা 2 দিন খাওয়ার পর আবারও আমি টাটকা সবজি কিনতে পারি। কিন্তু এই কাজটা যদি আমার হাজব্যান্ডকে দেয়া যায়, তো সে কোনো সবজি 1 কেজির নিচে কিনবে না। সে বলবে যে আমি অল্প করে করে সবজি কিনবো, এটা বলে সে সবজির দোকানে যাবে, কিন্তু তারপর সে প্রতিটা সবজি 1 কেজি 1.5 কেজি করে কিনে নিয়ে আসবে। তাতে দেখা যায় কিছু সবজি খাওয়া হয়, কিছু নষ্ট হয়ে যায়। তো এই তো বড় মেয়েকেও কিন্তু এর ফাঁকে আবার স্কুল থেকে নিয়ে এসেছি, বারবার আমাকে আপ ডাউন করতে হয়। তো এখন ওদেরকে একটু তরমুজ কেটে দিচ্ছি যে ওরা খেয়ে নিক, তারপর আমি কিচেনে চলে যাব রান্নার জন্য। তরমুজ কেটে নিয়ে আসার পর আমার ছোট মেয়ে ঝামেলা করছে, সে বলছে আমি এভাবে কাটা তরমুজ খাবো না, এখন আমাকে জুস বানিয়ে দাও। তো এখন আবার ওকে জুস বানিয়ে দিতে হবে। এখন আমি আর বড় মেয়েই তরমুজ খাই, বসে কি আর করব, তারপর কিচেনে যাব। তানিস লাইফস্টাইল থেকে আপুর ছেলে মেয়ে আমার ভিডিও দেখে, তো আপুর মেয়ে নাকি জিজ্ঞেস করেছে যে আন্টি কি আমাকে চেনে। তো ফিহা আর ওয়াফিকে বলছি আমি তোমাদেরকে চিনি বাবা, তোমার মায়ের ব্লগ থেকে তোমাদেরকে দেখেছি, তোমার গল্প শুনেছি। তো তোমাদের জন্য আন্টির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আপু লিখেছে আমি যেন আমার ভিডিওগুলো আরও একটু বড় করি, তো আপু চেষ্টা করব আমার ভিডিওগুলো আর একটু বড় করার। এই তো আমার বাসায় এখন 4টা পাখি। আমার পিহু হারিয়ে গেছে, পিহুর কষ্ট ভোলার জন্য 4টা পাখি আছে আমার বাসায়। 4টা কেন, 4 কোটি পাখি থাকলেও আমি আমার পিহুকে কোনো দিন ভুলতে পারবো না। পিহু শুধু পিহুই, পিহুর জায়গা আর কেউ কখনো আসতে পারবে না। আমি এখানে অল্প পরিমাণ পানিতে 1 চামচ লবণ দিয়ে নিলাম, পানিতে যেন লবণের পরিমাণটা একটু বেশি থাকে। তো এই মিশ্রণে আমি হাত ভিজিয়ে এই কচুরলতি কাটলে দেখা যাবে হাতে যে কালচে দাগটা পড়বে সেটা পরবর্তীতে খুব দ্রুতই চলে যাবে। কিন্তু এই লবণ পানিতে হাত না ভিজিয়ে যদি আমি কচুরলতিটা কাটি, তাহলে যে কালচে দাগটা পড়বে এটা এত সহজে হাত থেকে উঠানো যাবে না, অনেক সময় লাগবে। আমার কাজ বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আপনাদের যদি কিছু জানার বা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি অবশ্যই অ্যানসার দেব। কিছু খাবার আছে যেগুলো রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে, কিন্তু রান্নার আগের যে প্রসেসিং সেটাতেই কিন্তু অনেক বেশি সময় লাগে, আর এটার কারণেই দেখা যায় মাঝে মাঝে এটা খাওয়ার আগ্রহ হারিয়ে ফেলি। আবার এইটা যদি কাজের লোককে দিয়ে করানো হয়, তো দেখবেন যেভাবে কেটে দিয়ে যাবে বা পরিষ্কার করে দিয়ে যাবে, তাতে আমি খেয়ে স্বস্তি পাবো না, কারণ এটার আঁশ আমি যেভাবে ছাড়াচ্ছি তারা এত সময় নিয়ে কখনোই ছাড়াবে না। আর আমার অভ্যাস হলো আমি কোনো জিনিস খাবো, তো সেটা দরকার হলে পরিমাণে কম খাবো, কিন্তু সেটা সুন্দর হতে হবে। কচুরলতি কাটা বাছা কমপ্লিট, আমি এখন রান্নায় চলে এসেছি। তো এখন গরুর মাংস রেডি করে নিচ্ছি, গরুর মাংস রান্না করব। আজকে দুপুরে গরুর মাংস, ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি, আর সেই সঙ্গে আমার রুটিন খাবার ঝোল। একটা সময় ছিল যখন ঝোল খাবার দেখলে আমার কান্না আসতো, ভাবতাম যে এই ঝোল খাবার আমি খাবো কী করে। তখন আমার পছন্দের খাবার ছিল ভাজা, ভর্তা, ভুনা, এই টাইপের। তো এখন সেই অপ্রিয় খাবারটাই আমার নিত্যদিনের সঙ্গী হয়েছে। এখন আমি গরুর মাংসটা সব মশলা দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি, তবে সঙ্গে সঙ্গেই যে প্রেসার কুকারে সিটি দিয়ে নিব তা না, এই মাংসটাকে আমি এখন ভালোভাবে কষাবো, যেভাবে পাতিলে কষিয়ে নেয়। তারপর আমি সিটি দিয়ে নেব। এভাবে রান্না করলে খুবই মজা হয় মাংসটা, কিন্তু যদি হাতে মাখিয়ে সরাসরি সিটি দিয়ে নিই তো ওই মাংসের টেস্ট একটু আলাদা হয়। আমি মাংসে বেশি পানি দিলাম না, শুধু হাতের যে মশলাটা ওটা ধুয়ে যতটুকু পানি অতটুকু
তো পানি না দিলেও চলতো, পেঁয়াজ থেকে যে পানিটা বের হবে ওটাতেই মাংসটা খুব সুন্দরভাবে রান্না করা যাবে। এখন ঝোল রান্নার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। আজকে ইলিশ মাছ দিয়ে আলু পটলের ঝোল রান্না করব। আর এই গরমের জন্য পটল খুবই উপকারী একটা সবজি। অনেক দিন আপুদের কমেন্ট পড়া হয় না, তো ভাবছি নেক্সট ডে থেকে আপুদের কমেন্ট পড়ব। তবে ইদানিং আমার ভিডিওতে আপুদের যে জিনিসটা সব থেকে বেশি পছন্দ সেটা হলো আমার কিচেনটা বা আমার কিচেনের অর্গানাইজেশন। তো আমার কিচেন অর্গানাইজেশনের উপর আপুরা অনেক কমেন্ট করে, তবে আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আমার কিচেনটা পরিপাটি রাখার জন্য আমি যে জিনিসটাকে সবথেকে বেশি ফলো করি সেটা হলো আমার কিচেনে এক্সট্রা কোনো জিনিস রাখি না, যেমন এক্সট্রা জার, যে হয়তো পরবর্তীতে আমার কোনো কাজে লাগতে পারে, এভাবে আমি কখনোই আর জমাই না। কারণ আমার কাছে মনে হয় আমার যতটুকু প্রয়োজন তার বাইরে আমি কিছুই রাখি না। কারণ যেহেতু ভাড়া বাসায় থাকি আর ছোট ছোট কিচেন, ভাড়া বাসার এই কিচেনে অপ্রয়োজনীয় জিনিস যখনই রাখতে যাবেন তখনই সমস্ত কিছুই অগোছালো হয়ে যাবে। কোনো কিছুই আপনি সুন্দরভাবে পরিপাটিভাবে রাখতে পারবেন না। শুধু কিচেন কেন, বাসার প্রতিটা জিনিসের ক্ষেত্রেই সেটা। অপ্রয়োজনীয় জিনিস যখনই রাখবেন তখনই দেখবেন বাসা অগোছালো হয়ে যাবে। আমি কোনো জিনিস কেনার সময় যে শুধু ভালো লাগলো বলেই কিনবো এভাবে আমি কখনোই চিন্তা ভাবনা করে কিনি না। ওই জিনিসটা আমি ঠিক কীভাবে আমার কাজে লাগাতে পারবো বা পারবো কি না সেইটা চিন্তা ভাবনা করে তারপর ওই জিনিসটা আমি কিনি। এই তো আমার রান্না হয়ে গিয়েছে, গরুর মাংস ভুনা, মাছের ঝোল আর কচুরলতিও রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমার মাংস ভুনা। এত বেশি চর্বি যেটা আমি খেতেই পারবো না, এটা এখানে আমার আর বড় মেয়ের খাবার মতো মাংসই নেই। এই তো কচুরলতি আমি 2 ভাগ করেছি, এখন দুপুরের খাবারের জন্য এখানে নিয়েছি আর একটা বক্সে করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। কচুরলতি আমি ছাড়া আর কেউ খায় না, তো যেহেতু গরমের দিন আমি যেটুকু আমার লাগবে শুধু ওটুকুই রেখেছি, বাকিটা ফ্রিজে উঠিয়েছি আগেই। আমার দুপুরের রান্না শেষ আর অফ ক্যামেরায় চুলাটাও মুছে নিয়েছি। এখন শুধু ডিমগুলো ধুয়ে ফ্রিজে রাখবো, তারপর গোসল, খাওয়া দাওয়া, আবার মেয়েকে নিয়ে কোচিংয়ে যাওয়া। আমি চাইলে ডিম আগেই ভিজিয়ে রাখতে পারতাম, কিন্তু আমি ডিম বেশিক্ষণ ভিজিয়ে রাখি না। ডিম বেশিক্ষণ ভিজিয়ে রাখলে অনেক সময় দেখা যায় ডিম ফাটা থাকে, আর ফাটা অংশতে পানি ঢুকে গেলে ডিমটা মোটেও স্বাস্থ্যসম্মত থাকে না, বা অনেক সময় ডিম নষ্টই হয়ে যায়। আর যে কারণেই ডিমটা আমি দ্রুত পরিষ্কার করার চেষ্টা করি। আমার কাছে মনে হয় রান্না আর বাসা গুছানো ছাড়াও সংসারের যে আরও ছোট ছোট কাজ থাকে, এই ছোট ছোট কাজগুলোতে কিন্তু প্রচুর সময় ব্যয় হয়। মনে হয় যে এটা তো ছোট কাজ, এটাতে আর কতটুকুই বা সময় যাবে। তো সারা দিনের এই ছোট ছোট কাজগুলোর সময় যদি এক জায়গায় হিসাব করা হয় তাহলে দেখা যাবে ওই রান্না আর বাসা গুছানোর জন্য যে সময় আমাদের ব্যয় হয়েছে তার চেয়ে বেশি সময় কিন্তু এই ছোট ছোট কাজগুলোতেই চলে যায়। কিন্তু ওগুলো হয়তো একটানা করতে হয় না বা এক জায়গায় বসে সব কাজ করতে হয় না, যে কারণে আমরা বুঝতে পারি না, ঘুরে ফিরে বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করি। কিন্তু সারা দিন কিন্তু একটা সংসারে প্রচুর কাজ থাকে, যে কারণেই আমি সবসময় একটা কথা বলি যে আপনি যদি মনে করেন যে কাজ করবেন তাহলে আপনার সংসারে প্রচুর কাজ, আর যদি মনে করেন আপনি কাজ করবেন না তাহলে আপনার সংসারে কোনো কাজই খুঁজে পাবেন না। এটা হচ্ছে যার যার চিন্তা শক্তির উপর নির্ভর করে। আর দায়িত্ব জিনিসগুলো এমন যে যদি আপনি দায়িত্ব নিতে চান তাহলে দেখবেন প্রচুর দায়িত্ব নিতে হয়, আর যদি আপনি দায়িত্বকে এড়িয়ে চলতে চান তাহলে দেখবেন যে কোনো দায়িত্বের বোঝাই আপনার মাথায় আসবে না। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার ডিম ধোয়াও হয়ে গিয়েছে, এখন ডিমগুলো আমি ফ্রিজে রাখবো। আর এই কাজ করতে করতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি।